আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক, তার সাথে জড়িত শিক্ষক, সবাইকে জুনাইস টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন। আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায় শুরু অর্থাৎ তৃতীয় অধ্যায় হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় গঠন। এটা হচ্ছে এমন একটা অধ্যায়, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের এমন একটা অধ্যায় যে অধ্যায়ে তাদের বেসিক ডেভেলপ হয়। কেউ যদি এই অধ্যায়টা না পড়ে সে চিন্তা করে আমি পরবর্তী অধ্যায়গুলো পড়বো বা পরবর্তী জীববিজ্ঞানের যে অধ্যায়সমূহ আছে এগুলো আমি পড়বো, সে পড়তে পারবে কিন্তু তার মাথায় কোনো ঢুকবে না বা তার মাথায় কোনো কিছুই আসবে না। তো এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে এই অধ্যায়টা পড়তেই হবে। এই অধ্যায়টা হচ্ছে বেসিক। দ্বিতীয় অধ্যায় যেটা আছে না, এটা হচ্ছে এটার বেসিক। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা পড়ার আগে যদি তৃতীয় অধ্যায়টা ভালো মতো পড়া যায় তাহলে দ্বিতীয় অধ্যায়টা মাথায় খুব তাড়াতাড়ি ঢুকবে, তাই না? তো যাই হোক, আমি আজকে তৃতীয় অধ্যায় শুরু করছি। তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় যে একটা গঠন আছে, কোষ কি? কোষ জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। জীবদেহের গঠন ও কাজের একককেই কোষ বলে। তাহলে এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা। আবার দেখে আসি কি বলছে। আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অণুজীব সকলেই কোষ দিয়ে গঠিত। অর্থাৎ সব জীবই কোষ দিয়ে গঠিত। কোষ জীবদেহের গাঠনিক একক। এই লাইনটা হাই রিমার্কেবল। কোষ জীবদেহের কি একক? কোষ জীবদেহের গাঠনিক একক এবং কোষের অভ্যন্তরেই জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংঘটিত হয়। এবার তোমার মনে প্রশ্ন, স্যার বা ভাইয়া, জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ কি? জৈব হলো জীব, রসায়ন হলো বিক্রিয়া। অর্থাৎ জীবের মধ্যে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় তাই হচ্ছে জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ, তাই না? এখন বিক্রিয়া তুমি বুঝবা না, বিক্রিয়া তোমাকে একটু পরে বোঝাবো এই স্লাইডের, অর্থাৎ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বিক্রিয়া বোঝাবো। এবার দেখো, কোষ। পাটেক কি? কোষ। জীবদেহের গঠন ও কাজের একক কোষ। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। আবার লোই ও সিকেবিজের মতে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত যে সজীব অংশ কোনো বাইরের হস্তক্ষেপ বা কারো সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ নিজে নিজে তৈরি করতে পারে তাকেই কি বলা হয়? তাকে কোষ বলা হয়। পৃথিবীতে অনেক জীব আছে যারা একটি মাত্র কোষ দিয়ে গঠিত। পৃথিবীতে অনেক জীব আছে, অনেক অনেক অসংখ্য জীব আছে যারা একটি মাত্র কোষ নিয়ে গঠিত, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। আবার অনেক জীব বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত। আবার এমন অনেক জীব আছে, আমাদের আশেপাশে এমন অনেক জীব তুমি দেখতে পাবা যারা বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত। মানুষ, গাছ, পাখি, দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষ একটির সাথে আরেকটি যুক্ত থাকে। ঠিক যেভাবে একটা বাড়ি তৈরি হয় না ইটের উপর ইট দিয়ে, ঠিক সেভাবে একটা দেহ এই হাজার হাজার অসংখ্য অসংখ্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে কি হয়? গঠিত হয়, জীবদেহ গঠন করে। এটি অনেকটা ইট দিয়ে তৈরি করা ভবনের মতো, একটু আগে বললাম। এবার দেখো, তোমার স্কুলের ভবনটির কথা ভাবো, তোমার বিদ্যালয়ের ভবনটির কথা ভাবো, একতলা হোক বা পাঁচতলা, এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গেঁথে। তাই ইটগুলো আমরা বলতে পারি ভবন তৈরির একক। ঠিক এমনই ভাবে আমাদের জানা অজানা যত ছোট ও বড় জীব আছে তাদের গঠনের মূলে রয়েছে কিছু গাঠনিক একক। তোমার সম্পূর্ণ শরীর, প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠের গাছ সবকিছুর গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই একক সমূহ। জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত। এক ধরনের কোষ দিয়ে গঠিত নয়, কিন্তু বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের কোষগুলো যুক্ত থাকে। কাজের উপর ভিত্তি করে বহুকোষী জীবদেহের কোষের আকৃতি নানা রকমের হয়ে থাকে। বহুকোষী একটি জীবের সুস্পষ্টভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের কোষেরই সঠিকভাবে কাজ সম্পন্ন এবং সমন্বয় প্রয়োজন। অর্থাৎ তোমার কিছু কোষ কাজ করবে, কিছু কোষ করবে না, এমনটা হবে না। প্রত্যেকটা কোষকে, প্রত্যেকটা সেলকে কাজ করতে হবে। তোমার যদি একটা সেল, অর্থাৎ কোষের ইংরেজি হচ্ছে সেল, তোমার যদি একটা কোষ কাজ করা বন্ধ করে দেয় তাহলে তুমি অচিরেই মারা যাবা বা সেখানে টিউমার সৃষ্টি হবে। টিউমার থেকে ক্যান্সার থেকে মৃত্যু। তো যাই হোক, এবার বলছে
কোষ আণুবীক্ষণিক বস্তু। যেহেতু কোষ অত্যন্ত ছোট, অত্যন্ত ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, তাই এটা কি আণুবীক্ষণিক বস্তু। অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না। এবার এই যে পয়েন্টটা আসবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানীর নাম কি? তোমার এক শ্রদ্ধেয় বড় ভাই, কি নাম? রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন বা কোষ দেখেন। 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের ছিপি পরীক্ষা করার সময় তিনি মোচাকের ন্যায় অসংখ্য কুঠুরির পরপর সাজানো দেখতে পান। তোমরা মৌমাছির চাক দেখছো, সেখানে দেখবা যে গর্তগুলো আছে এগুলো কিন্তু একদম বিস্তর সাজানো, একের পর এক সাজানো। ঠিক এমন ভাবে তিনি বোতলের ছিপি পরীক্ষা করতে গিয়ে দেখেন যে সেখানে বোতল, এখন যে বোতলের ছিপি আমরা পাই এগুলো কিন্তু প্লাস্টিক, এই প্লাস্টিকে কিন্তু কোষ নেই। আর আগের যে বোতলের ছিপিগুলো ছিল এগুলো কিন্তু কাঠের। এই কাঠের ছিপিতে তিনি দেখতে পান এগুলো তো খুব অসংখ্য স্তরে স্তরে সাজানো। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কোষ। এগুলো কেমন? এগুলো স্তরে স্তরে সাজানো। এগুলো কি? গাঠনিক একক, তাই না? তিনি বোতলের ছিপি গঠনকারী এই এককগুলোর নাম দেন কোষ। তাহলে কোষ নামটা কে দেন? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। কত সালে দেন? 1665 সালে। তোমরা যারা ক্যাডেট এডমিশনের আছো, তোমাদের জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এবার অণুবীক্ষণ যন্ত্র। স্যার অণুবীক্ষণ যন্ত্রের নাম তো শুনলাম, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র কি? এই যে অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে এই মামুর বেটা, এই মামুর বেটার নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। এখানে ফানেল আছে, এখানে দর্পণ আছে, এখানে সূর্যের আলো লাগার মতো জিনিস আছে। এবার দেখো, অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়। তোমার বিদ্যালয়ে এই যে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা হবে না, এখানে তোমাদেরকে ঠিক এটাই প্রশ্ন করা হবে যে বাবা তুমি বলো তো অণুবীক্ষণ যন্ত্র কি? অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায়। এবার বলছে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় ষোড়শ শতাব্দীতে। অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র কত শতাব্দীতে আবিষ্কৃত হয়? ষোড়শ শতকে। পরবর্তীতে অ্যান্টনি ফন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর আরো অনেক দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ের যৌগিক অণুবীক্ষণ যন্ত্র গুলো আবিষ্কৃত হয়েছে। বর্তমানে অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে দুই ধরনের: সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এগুলো তোমরা মানে তোমাদেরকে যদি বাস্তবে কিছু চিত্র দেখাতে পারি, তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। এসব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজে এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি। এবার দেখো, বৃহদাকার জীব দেহেও ছোট আকারের অসংখ্য কোষ থাকে। একটি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি, আচ্ছা এই অণুবীক্ষণের পার্টটা তোমরা একটু পড়ে নিবা। এই পার্টটা আমি তোমাদেরকে কালকে 3D অ্যানিমেশন দিয়ে আমি তোমাদেরকে কালকে এই পার্টটা বোঝাবো। এই পার্টটা বলতে কোনটা? এই পার্টটা বলতে কোনটা? শুধুমাত্র এইটুকু, অর্থাৎ কোষের যে জায়গাটা, পার্ট 1 কোষ। এটা আমি তোমাদেরকে নেক্সট দিন এটা অ্যানিমেশন দেখাবো, আর পার্ট 2 আমরা সেদিন অবতরণ করব। তো যাই হোক, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।